24 আগস্ট 2001 টরন্টো থেকে একটি প্লেন এয়ার ট্রানজিট 236 লিসবনের জন্য রওনা দেয়। প্লেনটি লিসবন পৌঁছতে সময় লাগতো প্রায় 7 ঘন্টা। লিসবন যাওয়ার জন্য প্লেনটিকে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যেতে হতো। যখন মহাসাগরের মাঝে পৌঁছায় প্লেনটি, তখন একটি সমস্যা দেখা যায়, যেটার মুখোমুখি কোনো পাইলটই হতে চায় না। মাঝ সমুদ্রে প্লেনটির ফিউল শেষ হয়ে যায়, আর মাঝ মহাসাগরে ফিউল শেষ হয়ে যাওয়া মানে পরিণতি একটাই, মৃত্যু। কি হয়েছিল প্লেনটিতে, তারপরই বা কি হলো? বন্ধুরা, আবার একবার স্বাগতম আমাদের এই অদ্ভুত চ্যানেলে। 24 আগস্ট 2001 টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি প্লেন, যার মডেল নাম্বার এয়ারবাস A330, সেটাকে তার পরবর্তী টেকঅফের জন্য তৈরি করা হচ্ছিল। এই প্লেনটি মাত্র 2 বছর পুরনো ছিল এবং পরবর্তী ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন রবার্ট পিসে, যার 16,800 ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল, আর ফার্স্ট অফিসার ছিলেন ডিক ডেজগার, যার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল 4,800 ঘন্টার। সমস্ত চেকিংয়ের পর প্লেনটি গ্রিন সিগন্যাল পায় এবং যাত্রীদের বোর্ডিং শুরু হয়। এরপর এয়ারপোর্টের তরফ থেকে সিগন্যাল পেলে প্লেনটি রানওয়ের দিকে যায় এবং টেক অফ করে লিসবনের দিকে রওনা দেয়। না প্লেনটিতে কোনো কমতি ছিল, না পাইলটের কোনো খামি ছিল। টেক অফের কিছুক্ষণের মধ্যে প্লেনটি তার ক্রুজিং অল্টিটিউড 39,000 ফিট উচ্চতায় পৌঁছে যায়। মাঝরাতে প্লেনটি আটলান্টিক মহাসাগরের মাঝে এসে পৌঁছায়। সাধারণত এরম দূরপাল্লার যাত্রায় পাইলটদের সেরম কিছু কাজ করতে হয় না, সব কাজ প্লেনের অটোমেটিক সিস্টেম করে। পাইলট শুধু সিচুয়েশন মনিটর করে এবং নিকটবর্তী কন্ট্রোল টাওয়ারকে তার নিজের লোকেশন জানাতে থাকে। টেক অফের প্রায় 4 ঘন্টা পর একটি সমস্যা দেখা দেয়, যেটা পাইলটের কাছেও নতুন ছিল। প্লেনের 2 নম্বর ইঞ্জিনের মানে ডান দিকের ইঞ্জিনে অ্যাবনর্মাল রিডিং দেখা যায়, যেখানে অয়েল প্রেশার বেশি ছিল, অয়েল টেম্পারেচার কম এবং ফিউল কম দেখা যাচ্ছিল। পাইলট ফ্লাইট ম্যানুয়াল খুলে এই সমস্যার সন্ধান করতে শুরু করে, কিন্তু কিছুই পায় না। স্বাভাবিকভাবে প্লেন চালু হলে অয়েল টেম্পারেচার বাড়তে থাকে, কিন্তু এখানে তার উল্টো দেখাচ্ছিল। এরপর পাইলট এয়ার ট্রানজিটের মেইনটেনেন্স ইউনিটকে কল করে এবং সিচুয়েশন বলে, কিন্তু মেইনটেনেন্স ইউনিট কোনো উপায় বলতে পারে না এবং পাইলটদের জানায় যে সিচুয়েশন মনিটর করতে এবং কিছুক্ষণ পর তারা আবার কন্ট্যাক্ট করবে। যেহেতু প্লেনে সেরকম কোনো ত্রুটি ছিল না, তাই পাইলট কোনো ভুল রিডিং ভেবে অত গুরুত্ব দেয় না সিচুয়েশনটিকে। এই ঘটনার 30 মিনিট পর আবার একটি ওয়ার্নিং মেসেজ আসে ডিসপ্লেতে। এবারের ওয়ার্নিংটি অয়েলের জন্য ছিল না, এবার এসেছিল ফিউলের জন্য। কমার্শিয়াল প্লেনের 2টি ইঞ্জিনের ফিউল 2টি ইঞ্জিনে সমানভাবে বিভক্ত করা থাকে, কিন্তু 2 নম্বর ইঞ্জিনের ফিউল কম দেখাচ্ছিল। এই সমস্যার সমাধান করতে ক্যাপ্টেন লেফট উইংয়ের ক্রসফিট ভালভ খুলে দেয়, যাতে লেফট উইংয়ের ফিউল রাইট উইংয়ে যায়। এরপর আবার 2টো ইঞ্জিনের ফিউল সমান হয়ে যায়। এই ঘটনার 10 মিনিট পর আবার লো ফিউয়েলের ওয়ার্নিং আসতে শুরু হয়। এই সমস্যার মুখোমুখি হতে কোনো পাইলটই পছন্দ করে না, তাও যাত্রী ভর্তি প্লেন নিয়ে মাঝ মহাসাগরে। তারা দেখে রাইট উইংয়ের ইঞ্জিনের ফিউল আবার শেষ হয়ে গেছে, আর প্লেনে এত ফিউল নেই যে লিসবন পর্যন্ত যাওয়া যাবে। সিচুয়েশন এবার খুব সিরিয়াস হয়ে যায়, কারণ না প্লেনটি লিসবন পৌঁছাবে, না প্লেন ঘুরিয়ে ফিরে যাওয়া যাবে। ক্যাপ্টেনের কাছে একটি মাত্র উপায় বেঁচেছিল, অ্যাজরোস। এটি পর্তুগাল টেরিটরিতে অবস্থিত একটি আইল্যান্ড। ক্যাপ্টেন কোনো কিছু না ভেবে সান্তা মারিয়া এটিসিকে ইনফর্ম করে দেয় যে ফিউল শর্টেজের জন্য তারা অ্যাজরোস আইল্যান্ডে ল্যান্ড করবে। কিন্তু পাইলট এটাও জানতো না যে বাকি ফিউলে আইল্যান্ড অবধি পৌঁছানো যাবে কিনা। প্লেনে মাত্র 25 মিনিটের ফিউল ছিল, যেটা মাত্র 7,000 লিটার এবং টোটাল ক্যাপাসিটি 1,39,000 লিটারের কাছে, খুবই কম। এবং এর সাথে সাথে ফিউল খুব তাড়াতাড়ি শেষ হচ্ছিল। পাইলট বুঝতে পারে না যে এটা কোনো ফল্টি রিডিং নাকি সত্যি ফিউল লিকেজ হয়েছে। ক্যাপ্টেন ফ্লাইট ক্রুদের বলে যে প্লেনের উইংয়ের ওপর নজর দিতে, যদি ফিউল লিকেজ হয় তাহলে হয়তো দেখা যাবে, কিন্তু রাতের অন্ধকারে কিছুই দেখা যায় না। এরপর পাইলট মেইনটেনেন্স ক্রুদের কল করে, কিন্তু মেইনটেনেন্স ইউনিট জানায় যদি প্লেনটিকে 39,000 ফিট থেকে 20,000 ফিটে আনা যায়, তাহলেই তারা ফিউল লিকেজ হয়েছে কিনা কনফার্ম করতে পারবে। পাইলট সোজা না বলে দেয়, কারণ যদিও বা ফিউল লিকেজ ধরা পড়ে, তাহলে 20,000 ফিট থেকে 39,000 ফিট ফিরে যাওয়ার মতন আর ফোর্স থাকবে না, আর ফিউল শেষ হয়ে গেলেও 39,000 ফিট উচ্চতা থেকে গ্লাইড করার অপশন থাকবে। এর কিছুক্ষণ পর সবথেকে বড় বিপত্তি দেখা দেয়, যেটি প্লেনের সবাইকে ভয় পাইয়ে দেয়। রাইট উইংয়ের ইঞ্জিনে আগুন লেগে যায়। এখনও এয়ারপোর্ট থেকে প্লেনের দূরত্ব প্রায় 240 কিমি, আর ফিউল মাত্র 600 লিটার এবং একটাই ইঞ্জিন বেঁচে আছে।
এর কিছুক্ষণ পর আরেকটি ইঞ্জিনও নষ্ট হয়ে যায় ফুল থ্রাস্টে চলার জন্য। এখন প্লেনের দুটি ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে এবং বিনা ইঞ্জিনে মহাসাগরের ওপর প্লেনটি গ্লাইড করতে শুরু করে। ইঞ্জিন না থাকার কারণে প্লেনের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়, পুরো প্লেনে অন্ধকার নেমে আসে। ভাগ্যবশত এমার্জেন্সি র্যাম টারবাইন বেরিয়ে আসে এবং প্লেনটিকে নিয়ন্ত্রণ করার মতন যন্ত্রপাতি চালু হয়ে যায়। ফ্লাইট ক্রু যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো শুরু করে দেয়, কারণ যদি সমুদ্রে ল্যান্ডিং হয় তাহলে জলে ডুবে যাওয়ার থেকে বাঁচবে। কিন্তু জলে না ডুবলেও আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে হাইপোথার্মিয়াতে মারা যাওয়ার চান্স আছে। পাইলট নিজে নিয়ন্ত্রণ নিয়ে প্লেনটিকে গ্লাইড করাচ্ছিল। প্লেনের উচ্চতা দ্রুত কম হচ্ছিল, মিনিটে প্রায় 2000 ফিট করে। মানে আর 15 মিনিটের মধ্যে প্লেনটি হয় সমুদ্রে পড়বে, না হয় আইল্যান্ডে ল্যান্ড করবে। অন্যদিকে এয়ারপোর্টের ক্রু এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। যখন প্লেন আর এয়ারপোর্টের মধ্যে দূরত্ব 15 কিমি ছিল, তখন প্লেনটির উচ্চতা দাঁড়ায় 13,000 ফিট, যেখানে এই দূরত্বে উচ্চতা স্বাভাবিকভাবে 3000 ফিট হওয়ার কথা। এটা নিশ্চয় হয়ে যায় যে প্লেনটি আইল্যান্ড পৌঁছে যাবে, কিন্তু উচ্চতা বেশির জন্য প্লেনটিকে নোজ ডাইভ দিতে হবে। এতে প্লেনটির ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি নোজ ডাইভ না দেয় তাহলে প্লেনটি আইল্যান্ড ছাড়িয়ে আবার সমুদ্রে গিয়ে পড়বে। তখন ক্যাপ্টেন প্লেনটিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়, যাতে প্লেনের দূরত্ব একই থাকে কিন্তু উচ্চতা হয়ে যায় 5000 ফিট। উচ্চতা অনেকটা কমলেও 3000 ফিটের থেকে অনেকটাই বেশি, কিন্তু এতটাও বেশি নয় যে আর একটা 360 ডিগ্রি টার্ন নেওয়া যাবে। ক্যাপ্টেন এবার একটা এস টার্ন নেয় এবং এয়ারপোর্টের দিকে যায়। এতে প্লেন ও এয়ারপোর্টের দূরত্ব একই থাকে কিন্তু স্পিড কমে যায়। সাধারণত ল্যান্ডিংয়ের সময় প্লেনের ফ্ল্যাপস খুলে দেওয়া হয় যাতে প্লেনের মুখ সামান্য ওপরের দিকে উঠে যায়, এতে ল্যান্ডিং ইম্প্যাক্ট কম হয়। কিন্তু প্লেনে কোনো পাওয়ার না থাকার জন্য ফ্ল্যাপস খুলছিল না, তাই প্লেনটিকে মুখ নিচু করে নামাবে বলে ঠিক করে পাইলট। এতেও ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু উপায় না থাকায় প্লেনটি ওরমভাবে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন। প্লেনটি জোর ধাক্কার সাথে ল্যান্ড করে, এতে 12টি চাকা 8টি চাকা ফেটে যায়, কিন্তু প্লেনটি ঠিকভাবে ল্যান্ড করে যায়। কিন্তু ল্যান্ডিংয়ের সময় জোর ধাক্কা খাওয়ার জন্যে 14 জন যাত্রী এবং 2 জন ক্রু ছোটখাটো চোট পায়, 2 জন যাত্রী সিরিয়াস ইনজুরিজ হয়। পরে ইনভেস্টিগেট করে জানা যায় মেইনটেনেন্সের সময় একটি ভালভ চেঞ্জ করা হয়েছিল, যেটি এই প্লেনে ছিল না। ফলে লুজ ফিটিং এর জন্য ভাইব্রেশন হয় এবং পাশ দিয়ে যাওয়া ফিউল পাইপ ফাটিয়ে দেয়। এই ঘটনার পর প্লেনে একটি সিস্টেম লাগানো হয় যাতে প্লেন আকাশে থাকাকালীনই ফিউল লিকেজ চেক করা যাবে। এর 1 বছর পর ক্যাপ্টেন রবার্ট পিসে ও ফার্স্ট অফিসার ড্রেক ডিজগারকে ডেড স্টিক ল্যান্ডিং এর জন্য সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই অদ্ভুত চ্যানেল। ধন্যবাদ।